প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি নবীন কীর্তনিয়া, প্রভাষক গণিত বিভাগ, মতিঝিল ফাউন্ডেশন স্কুল কলেজে আজ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি উচ্চতর গণিতের প্রথম পত্র নিয়ে আলোচনা করব। সেখানে আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, ট্রাইগোনোমেট্রিক রেশিওজ। এখানে লেকচার 1 অনুশীলনী হচ্ছে 6.1 এর উপর বেসিক করে আমরা আলোচনা করব। ভূমিকা। এখন যেগুলো আমরা আলোচনা করব এগুলো প্রত্যেকটা জিনিসই তোমাদের বইতে আছে, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আলোচনা শুরু করছি। ভূমিকা হচ্ছে গ্রিক শব্দ ট্রাইগোনান অর্থাৎ ত্রিভুজ এবং মেট্রন অর্থাৎ পরিমাপ শব্দ থেকে ট্রাইগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি শব্দ নেওয়া হয়েছে। ত্রিকোণমিতি হচ্ছে গণিতের এমন একটি শাখা যেখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক ফাংশনের বহুবিধ ব্যবহার রয়েছে। শব্দ এবং আলোক তরঙ্গ ইত্যাদির পর্যাবৃত্ত গতি বিশ্লেষণে সাইন এবং কোসাইন ফাংশন মৌলিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। গ্রহ উপগ্রহের দূরত্ব, নৌবহ বিজ্ঞানে নেভিগেশন, সমুদ্রের কোনো স্থান হতে জাহাজ, উপকূল ইত্যাদির দূরত্ব নির্ণয় ত্রিকোণমিতির ব্যবহার হয়। স্থাপত্যবিদরা নকশা করতে ত্রিকোণমিতির ব্যবহার করেন। এছাড়াও পর্বতশৃঙ্গ, টাওয়ারের উচ্চতা, সমুদ্র বিজ্ঞানে জোয়ার ভাটা, জলস্রোতের উচ্চতা নির্ণয়ে ত্রিকোণমিতি ব্যবহৃত হয়। ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিতে দুইটি রেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে কোণ উৎপন্ন হয়। তাই জ্যামিতিতে কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ত্রিকোণমিতিতে একটি রশ্মি তার প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে কোণ উৎপন্ন হয়। আবার বলছি, ত্রিকোণমিতিতে একটি রশ্মি তার প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে কোণ উৎপন্ন হয়। এই ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কোণটিকে ধনাত্মক ধরা হয় এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কোণটিকে ঋণাত্মক ধরা হয়। এই ত্রিকোণমিতিতে কোণের পরিমাপ যে কোনো মানের হতে পারে। আবার বলছি, এই বিষয়ে তোমরা যখন নবম বা দশম শ্রেণীতে উচ্চতর গণিত নিয়ে আলোচনা করেছি বা পড়াশোনা করেছো, সেখানে তোমরা এই বিষয়ে বুঝতে সক্ষম হয়েছে। তারপর আমি আবার আলোচনা করছি। জ্যামিতিতে যখন দুইটি রেখা পরস্পরকে ছেদ করে তখনই কোণ উৎপন্ন হয়, কিন্তু ত্রিকোণমিতিতে একটি রশ্মি তার প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে কোণ উৎপন্ন হয়। এখন কোণ উৎপন্ন হবে কিভাবে? সেটা হচ্ছে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তবে কোণটিকে ধনাত্মক ধরা হবে, এবং যদি ঘড়ির কাঁটার দিকে হয় অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি ঘূর্ণনের দিক হয় তবে কোণটিকে ঋণাত্মক ধরা হয়। তাই ত্রিকোণমিতিতে কোণের পরিমাপ যে কোনো মানের হতে পারে, অর্থাৎ কি ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো মাপের হতে পারে। এখানে আমরা একটা চিত্র দেখছি। এখানে এক্স ও ওয়াই কোণ অর্থাৎ থিটা দেয়া আছে, তারপর এক্স ও জেড কোণ সমান আলফা এবং এক্স ও পি কোণ সমান ফাই দেওয়া আছে। চিত্রে ও এক্স রশ্মিটি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে এক্স ও ওয়াই কোণ অর্থাৎ থিটা কোণ এবং এক্স ও জেড কোণ সমান আলফা কোণ উৎপন্ন করে। আশা করি বুঝতে পারছো। আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরে তোমার যখন বিপরীত দিকে ঘুরে তখন হবে কি ধনাত্মক কোণ, অর্থাৎ এক্স ও ওয়াই কোণ ইকুয়াল থিটা। এখানে দুইটা কোণ দেওয়া আছে এবং এক্স ও জেড কোণ আলফা। দেখো এখানে অ্যারো চিহ্ন দ্বারা নির্দেশ করে দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স ও ওয়াই কোণ ইকুয়াল থিটা এবং এক্স ও জেড কোণ ইকুয়াল আলফা। এবং একইভাবে তোমাকে এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই চিত্রটা যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকেও একটা কোণ নির্দেশ করা আছে। যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ বা ঋণাত্মক হয়, তাই এখানে এক্স ও পি কোণ ইকুয়াল মাইনাস ফাই কোণ উৎপন্ন করে।
ডিগ্রি ও রেডিয়ান পরিমাপ। কোন পরিমাপের জন্য ত্রিকোণমিতিতে সাধারণত 3 প্রকার পদ্ধতির ব্যবহার করা হয়? ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতমূলক পদ্ধতি। আবার বলছি, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আর একটা হচ্ছে শতমূলক পদ্ধতি। আমরা নবম দশম শ্রেণীতে যখন উচ্চতর গণিত পড়াশোনা করেছি, ত্রিকোণমিতির অধ্যায়, সেখানে ছিল ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। এছাড়া আর একটা পদ্ধতি আছে শতমূলক পদ্ধতি। এই শতমূলক পদ্ধতির ব্যবহারটা এখন নেই বললেই চলে, তাই এই বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে না। আমাদের আলোচনা হবে ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি হচ্ছে জ্যামিতির সংজ্ঞানুযায়ী একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে অর্থাৎ কি সোজা হলে, তখন আমরা জানি কি সেখানে 90 ডিগ্রি কোণ অর্থাৎ কি এক সমকোণ উৎপন্ন হয় এবং প্রত্যেকটি সমকোণকে কী বলা হয়? সমকোণ বলা হয়। এ পদ্ধতিতে এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করে এক এক ভাগের ডিগ্রি বলে। অর্থাৎ আমার যে 90 ডিগ্রি হয়েছে তাদেরকে যদি আমরা 90টা ভাগ করি, প্রত্যেক ভাগকে এক এক ডিগ্রি বলা হয়। এক ডিগ্রিকে সমান 60 মিনিটে এবং 1 মিনিটকে সমান 60 সেকেন্ডে ভাগ করা হয়। আবার বলছি, ডিগ্রি থেকে আমরা মিনিটে কনভার্ট করতে পারবো এবং মিনিট থেকে আমরা সেকেন্ডে কনভার্ট করতে পারবো। আমরা জানি এক সমকোণ ইকুয়াল 90 ডিগ্রি এবং 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট এবং 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। যেহেতু ক্ষুদ্রতর ভাগগুলি 60, সেহেতু ষাটমূলক পদ্ধতির নামকরণ করা হয়েছে। আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কেন ষাটমূলক পদ্ধতির নামকরণ করা হয়েছে। সেটা হচ্ছে যেহেতু ক্ষুদ্রতম ভাগগুলি বা ক্ষুদ্র ভাগগুলি 60, সেহেতু ষাটমূলক পদ্ধতির নামকরণ করা হয়েছে। বৃত্তীয় পদ্ধতি। এই বৃত্তীয় পদ্ধতি নিয়ে আমরা নবম দশম শ্রেণীতে যথেষ্ট রকমের আলোচনা করেছি, কারণ সেখানে ত্রিকোণমিতি করতে গেলে আমাদের 2টা পদ্ধতি ছিল, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো ষাটমূলক পদ্ধতি নিয়ে আলোচনা হলো, এবার আমরা বৃত্তীয় পদ্ধতি বলবো এবং এদের মধ্যে সম্পর্কগুলো বোঝানোর চেষ্টা করব। বৃত্তীয় পদ্ধতি হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাকে 1 রেডিয়ান কোণ বলে। আমরা সহজ ভাষায় যদি বলি, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি সমান হয়, তখন কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে কি বলে? রেডিয়ান কোণ বলে বা 1 রেডিয়ান বলে। 1 রেডিয়ানকে 1 এর উপরে সি দ্বারা প্রকাশ করা হয়। রেডিয়ানের পরিমাণ বৃত্তের উপর নির্ভর করে না, এটি একটি ধ্রুব কোণ, তাই কোণ পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয়। এই কোণটা হচ্ছে কত? ধ্রুব কোণ, অর্থাৎ এর মানটা হচ্ছে ধ্রুব বা কনস্ট্যান্ট। তাই একককে বৃত্তীয় পদ্ধতি একক বলে, বৃত্তীয় একক বলে। সকল তত্ত্বীয় কাজে কোণ পরিমাপে বৃত্তীয় একক ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন কোনো কিছুর ব্যবহার করব বা কোনো সমস্যার সমাধান করব, সেখানে আমরা কি বৃত্তীয় পদ্ধতিটা ব্যবহার করব। শতমূলক পদ্ধতি। এক সমকোণের, এখানে আমাদের যখন 90 ভাগের 1 ভাগ করেছিলাম তখন সেটাকে বলা হয়েছিল কি? বৃত্তীয় পদ্ধতি। আর এখানে যখন 100 ভাগের 1 ভাগকে 1 ভাগ হিসাবে করব, তখন একে বলা হবে শতমূলক ডিগ্রি বা গ্রেড। আবার বলছি, শতমূলক ডিগ্রি বা গ্রেড। 1 গ্রেডের 100 ভাগের 1 ভাগকে 1 শতমূলক মিনিট, 1 শতমূলক মিনিটের 100 ভাগের 1 ভাগকে 1 শতমূলক সেকেন্ড বলে। অর্থাৎ 90 ডিগ্রি ইকুয়াল 100 গ্রেড বা 100 গ্রেড এবং 1 ডিগ্রি ইকুয়াল 10/9 জি। 10/9 জি। জি হচ্ছে কি এখানে গ্রেড প্রমাণ বোঝানো হয়েছে। বর্তমানে এ পদ্ধতির কোনো প্রচলন নেই। 3টি পদ্ধতিতে কোণ পরিমাপের এককের সম্পর্ক হচ্ছে কি? d/180 ইকুয়াল g/200 ইকুয়াল θ/π। আমরা এই g/200 এই পদ্ধতিটা এখানে অ্যাভয়েড করব। এখানে আমাদের এই পদ্ধতি নিয়ে খুব বেশি আলোচনা হবে না। আমাদের তাহলে পুরো সম্পর্কটা দাঁড়াচ্ছে d/180 ইকুয়াল θ/π। এখানে একটা চিত্র দিয়ে দেওয়া আছে। x
কেন্দ্র হচ্ছে ও, চাপ হচ্ছে দুইটা এখানে দেখা যায়, সেটা হচ্ছে এ বি চাপ এবং এ কিউ চাপ। এখানে কোণ হচ্ছে এক্স ও পি কোণ। বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে, এখানে যেমন এ বি হচ্ছে একটা চাপের দৈর্ঘ্য এবং এ কিউ একটা চাপের দৈর্ঘ্য। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে এখানে মেনলিভাবে দুইটা নির্দেশ করা হয়েছে, সেটা হচ্ছে এ বি আর হচ্ছে এ কিউ। এরপর মনে করি এক্স ও পি একটি কোণ ও বিন্দুকে কেন্দ্র করে এবং ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। আবার ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো, যার কেন্দ্র হচ্ছে কি ও। মনে করি এ কিউ বৃত্তচাপ কেন্দ্রে আবার কি করছে, এক্স ও পি কোণ উৎপন্ন করে। এ বি চাপের দৈর্ঘ্য ব্যাসার্ধ ও এর সমান হলে এ ও বি কোণ সমান 1 রেডিয়ান। আবার বলছি, কারণ রেডিয়ান সম্বন্ধে তোমরা নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতে পড়ে আসছো। সেখানে আমাদের একটা প্রমাণ ছিল যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, সেটা প্রমাণ করো। তার মানে এর সম্বন্ধে তোমাদের ভালোই ধারণা আছে। যেহেতু কোনো বৃত্তচাপ দ্বারা ধারণকৃত কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপটির দৈর্ঘ্যের সমানুপাতিক, এই জিনিসটা জানা খুব আবশ্যক। সেটা হচ্ছে কোনো বৃত্তচাপ দ্বারা ধারণকৃত কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপটির দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ এইভাবে যতগুলোই তোমার চাপ থাকবে, তার সেই চাপের সাথে সম্পর্কিত যে কোণ থাকবে তাদের অনুপাত সবসময় কী হবে, সমান হবে বা সমান অনুপাতে থাকবে। যেমন এক্স ও পি কোণ, এখানে চাপ হচ্ছে এ কিউ এবং এক্স এ ও বি কোণ, এখানে চাপ হচ্ছে এ বি। এই এ বি আবার হচ্ছে কি তোমার ব্যাসার্ধের সমান, ও এর সমান আমরা বলছিলাম, কারণ এ ও বি কোণ হচ্ছে রেডিয়ান কোণ। তার মানে ও এ সমান এ বি, এই জন্য এখানে চাপ এ বি এর পরিবর্তে ব্যাসার্ধ ও এ লেখা হয়েছে। তার মানে এক্স ও পি কোণ বাই এ ও বি কোণ, অর্থাৎ এক্স ও পি কোণের সাথে এ ও বি কোণ যে অনুপাতে থাকবে, এদের চাপগুলোও সেই একই অনুপাতে থাকবে। অর্থাৎ চাপ এ কিউ বাই চাপ এ বি ইকুয়াল চাপ এ কিউ বাই ব্যাসার্ধ ও এ। কারণ চাপ এ বি এবং ও এর দৈর্ঘ্য সমান, আমরা বলছিলাম রেডিয়ান কোণের সাথে যে সম্পর্কটা, সেটা তোমরা জানো। বা এক্স ও পি কোণ এ ও বি কোণ, এ ও বি কোণ এটা রেডিয়ান কোণ, এই জন্য ওইখানে কি রেডিয়ান বসানো হয়েছে, সমান দিয়ে চাপ এ কিউ ইকুয়াল ব্যাসার্ধ ও এ। অর্থাৎ মধ্যের এ কিউ এবং এ বি ওকে অ্যাভয়েড করে ওখানে আমাদের যতটুকু প্রয়োজন সেটুকু রাখা হয়েছে, সেটা হচ্ছে চাপ এ কিউ বাই ব্যাসার্ধ ও এ। সুতরাং এইবার রেডিয়ান এখানে ভাগাকার আছে এক্স ও পি কোণের সাথে, যদি সমান সমানের বিপরীত পাশে চলে যায় তখন সেটা কী হয়ে যায়, গুণ আকারে থেকে যায়। তার মানে চাপ এক্স ও পি কোণ ইকুয়াল চাপ এ কিউ বাই ব্যাসার্ধ ও এ রেডিয়ান। অতএব এক্স ও পি কোণ সমান থিটা রেডিয়ান। এখানে চাপ এ কিউ বাই ও এ, চাপ এ কিউ বাই ব্যাসার্ধ ও এ রেডিয়ান আছে এবং ওটুক সমান কতটুকু আছে, থিটা আছে। তাই এখানে বলা হয়েছে কি এক্স ও পি কোণ সমান থিটা রেডিয়ান। চাপ এ কিউকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে এবং ব্যাসার্ধ আর হলে এই সম্পর্কটা হয় থিটা ইকুয়াল এস বাই আর। এইখান থেকে আমরা সূত্রটা করতে পারি। এই সূত্রটা আমাদের অনেক সময় পরীক্ষায় আসে, বিশেষ করে নবম দশম শ্রেণীতে এই প্রমাণটা আছে, সেখানে এটা অনেক সময় পরীক্ষায় আসে বা তোমাদের প্রমাণ করতে বলা হয়। তার মানে এই সম্পর্কটা থেকে আমরা সহজে বলতে পারি এস ইকুয়াল আর থিটা। এইটা হচ্ছে কি তোমার যখন কোনো বৃত্তচাপের দৈর্ঘ্য, কোনো বৃত্ত থেকে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে হবে, তখন এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। এরপর হচ্ছে বৃত্তকলা, সেক্টর অফ এ সার্কেল, অর্থাৎ কতটুকু জায়গা নিয়ে সে দখল করে আছে সেই জায়গাটা হচ্ছে কি বৃত্তকলা। বৃত্তের একটি চাপ ও চাপের প্রান্তবিন্দুদ্বয় সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা, অর্থাৎ যতটুক ব্যাসার্ধ সে এখানে নিয়েছে সেই আবদ্ধ ক্ষেত্রকে কী বলা হয়, বৃত্তকলা বলা হয়। চিত্রে গাঢ়ভাবে চিহ্নিত ও এ বি কোণ অংশটুকু বৃত্তাকার ক্ষেত্রটির একটি বৃত্তকলা। এখানে
আমার সুবিধা মতো বা এখানে রেডিয়ান হিসেবে নিতে পারো বা অন্য কোনো আকারে নিতে পারো, তবে এখানে চাপ হিসেবে এবি, ব্যাসার্ধ ও এবং ওবি সবসময় সমান না। আমরা জানি একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধই হোক সবগুলো ব্যাসার্ধ কী হয়, সমান হয়। আর বৃত্তকলার ক্ষেত্রফল, এবার যখন আমরা বৃত্তকলা নিয়ে আলোচনা করবো, এখানে আমার ক্ষেত্রফলটাও জানাটা খুব আবশ্যক। সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে 1/2 r² থিটা। এই সূত্রটাই আবার তোমার যখন তুমি নবম দশম শ্রেণীতে যখন পড়ছো সেখানে এখানে আরেকটা সূত্র ছিল, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে πr² থিটা বাই 360, অর্থাৎ থিটার পরিবর্তে এখানে কি বসানো হয়েছে, π/180, π/180। এই কথাটা মনে রাখাটা খুব জরুরি। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা তো ওখানে এই সূত্রটা পড়ে আসছি যে πr² থিটা বাই 360। তাই এখানে এই থিটার পরিবর্তে যখনই তুমি এই থিটা যেহেতু ডিগ্রি হিসেবে আছে, থিটাকে যখনই তুমি রেডিয়ানে নিবা বা বৃত্তীয় পদ্ধতিতে নিবা, তখন এটা কী হয়ে যাবে, π/180, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ এবং থিটা কেন্দ্রে উৎপন্ন কোণটির রেডিয়ান পরিমাপ। এরপর এইটা তোমাদের যে প্রথম উদাহরণ 1 দেয়া আছে, এইটা তোমাদের খুব বহুল প্রচলিত, এইটা তোমরা পারো। তারপরও এখানে সমাধান করে দেয়া আছে, সমাধান 50 ডিগ্রি 36 মিনিট অ্যান্ড 30 সেকেন্ড। তার মানে এখানে কি হবে, 50 ডিগ্রি প্লাস 37 মিনিট প্লাস 30 সেকেন্ড। 50 ডিগ্রি আমরা যে কাজটা করব, প্রথমে সেকেন্ডকে মিনিটে কনভার্ট করব। যদি আমরা মিনিটকে ডিগ্রিতে পরিমাপ করি তখন কি হবে, তাকে 60 দ্বারা ভাগ করব, এবং যদি সেকেন্ডকে ডিগ্রিতে পরিমাপ করি তখন তাকে 3600 দ্বারা ভাগ করব। অর্থাৎ কি, প্রথমে সেকেন্ডকে মিনিটে প্রকাশ করার জন্য 60 দ্বারা ভাগ, এবং মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য কি আবার 60 দ্বারা ভাগ। এই জন্য কি পুরো জিনিসটাকে কি একবারে ডিগ্রিতে নিয়ে নেওয়া হয়েছে। তারপরের লাইনে দেখতে পাচ্ছ কি আছে, 50 × 60 + 60, অর্থাৎ কি লসাগু করা হয়েছে, প্লাস 37 × 60 + 30, অর্থাৎ মোট হয় কত, 810/16 ডিগ্রি। এরপর ওই ডিগ্রির পরিবর্তে এইবার আমরা কি বসাবো, π/180। ওই আমি তোমাদেরকে যখন আলোচনা শুরুতে বলছিলাম যে ডিগ্রি থাকলে তাকে আমরা কি দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ কি রেডিয়ানে প্রকাশ করব, সেটা কী হবে, π/180 রেডিয়ান। এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কাটাকাটি যায়, কাটাকাটিতে কি হয়, 9π/32 রেডিয়ান। উদাহরণ 2। এইবার এর আগেরটা হচ্ছে আমরা যখন ষাটমূলক ছিল, ষাটমূলক পদ্ধতিকে রেডিয়ানে প্রকাশ করছি, আর এইবার রেডিয়ানকে আমরা ষাটমূলক এককে প্রকাশ করব। 7π/20, 7π/20 ইন্টু, আমরা জানি 1 রেডিয়ান সমান হচ্ছে π/180, এবং 1 ডিগ্রি সমান হচ্ছে 180/π রেডিয়ান। আবার বলছি, যখন আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, 1 রেডিয়ান সমান হচ্ছে 180/π ডিগ্রি, এবং 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কত, যেহেতু এখানে রেডিয়ান আছে 7π/20, এই রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে পরিমাপ করব। এই জন্য কী করব, 180/π ডিগ্রি দ্বারা গুণ করব। এতে ক্যালকুলেশন করলে কত হয়, 63 ডিগ্রি। একটি ত্রিভুজের এরপরে উদাহরণ যে 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা এরকম, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। তোমরা এটার সাথে পরিচিত। সমান্তর শ্রেণীভুক্ত হচ্ছে যে কোনো কোণ তার দুই পাশের, অর্থাৎ কি এক কথায় গড়, গড় বলা চলে। যেমন হচ্ছে যদি পাশাপাশি দুটি সংখ্যা যদি 5 এবং 7 হয়, তবে তাদের গড় হয় কত, 6। এই 6 হচ্ছে কি অপর কোণটি, অর্থাৎ কি
গড় বের করলে আমরা কি বলতে পারবো, যেমন যদি দুইটা কোণের পরিমাপ হয় 10 ডিগ্রি এবং 20 ডিগ্রি, তবে তাদের গড় হবে 15 ডিগ্রি, অর্থাৎ গড় বের করলে সেটা কী হবে, সমান্তর শ্রেণীভুক্ত, অর্থাৎ কি সমান অন্তর, সম অন্তর, অর্থাৎ কি অন্তর বা পার্থক্য যেন সবসময় সমান থাকে। ধরি কোণগুলো আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। এখানে তোমরা খেয়াল করতে দেখবা যে আলফার বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা, এবং আলফার ডান পাশে যেটা অর্থাৎ পরে যেটা আছে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা। এই দুইটাকে যখন তুমি যোগ করবা, এবং যেহেতু দুইটা সংখ্যা 2 দ্বারা ভাগ করলে কত হয়, 2 আলফা বাই 2 ইকুয়াল আলফা। এই জন্য এই কোণগুলো এইভাবে ধরা হয়, সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা ডিগ্রি। অতএব এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে কত, 2 সমকোণ বা 180 ডিগ্রি। তার মানে হচ্ছে 1 আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 180। এখান থেকে আমরা আলফার মান খুব সহজে বের করতে পারবো, সেটা হচ্ছে কত, 60 ডিগ্রি। এরপর আলফা প্লাস বিটা ডিগ্রি, এর যেহেতু ডিগ্রিতে আছে এর আমরা রেডিয়ানে প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে কত, ডিগ্রি থেকে যখনই রেডিয়ানে যাব তার সাথে কত, পাই বাই 180 দ্বারা গুণ করে দিব। শর্তের অনুসারে আলফা প্লাস বিটা পাই বাই 180 বাই আলফা মাইনাস বিটা ইকুয়াল, এখানে কত হবে, পাই বাই 36। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত, উভয় পক্ষ থেকে পাই পাই বাদ দেওয়া যায়, এবং 180 এখানে ভাগ আকারে আছে, এই জন্য 180 নিচে চলে যাবে, 1/36, অর্থাৎ দুই পাশ থেকে কি পাইকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল কত হবে, আমরা যখন এটাকে ক্যালকুলেশন করব, উভয় পক্ষকে 36 দ্বারা ভাগ করলে এখানে কত হয়, 5 আলফা প্লাস বিটা থাকে উপরে, 5 ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল 1। তখন এই 5 ইন্টু আলফা মাইনাস বিটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি, এখানে ভাগ আকারে ছিল, ডান পাশে এলে কী হবে, গুণ আকারে হবে, এই জন্য কী হয়, 5 আলফা মাইনাস 5 বিটা। দ্যাট ইমপ্লাইজ এখান থেকে -5 বিটা যদি বাম পাশে চলে যায় তার মানে +5 বিটা, আবার এই পাশে প্লাস আলফা ছিল, যদি ডান পাশে চলে আসে তখন এটা কী হবে, মাইনাস আলফা, তার মানে 5 আলফা মাইনাস আলফা হচ্ছে 4 আলফা। এখান থেকে আমার বিটার মান হবে 2/3 আলফা। তার মানে বিটা ইকুয়াল 2/3। আমরা ওই এখানে আলফার একটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে 60 ডিগ্রি, সেই মানটা বসিয়ে দেবো, তাহলে কত হয়, বিটার মান কত আসছে, 40 ডিগ্রি। এইভাবে আমরা আলফার মান প্রথম পেয়েছি সেটা হচ্ছে 60 ডিগ্রি, এবং পরবর্তীতে যেটা পেয়েছি সেটা হচ্ছে কত, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, বিটার মান পেয়েছি 40 ডিগ্রি। এই মানগুলোই তুমি যদি বসিয়ে দাও তাহলে কী হবে, সমান্তর শ্রেণীভুক্ত যে কোণগুলো সেগুলো পাওয়া যাবে। এখানে আলফা এবং বিটা এর দুটার মান বসিয়ে দিলেই হবে। তাহলে আলফা মাইনাস বিটা কত হয়, 60 - 40 ইকুয়াল 20 ডিগ্রি, আলফা ইকুয়াল 60 ডিগ্রি, আলফা প্লাস বিটা ইকুয়াল 60 + 40 ইকুয়াল 100 ডিগ্রি। অতএব কোণগুলো কত হবে, 20, 60 এবং 100 ডিগ্রি। তোমরা এখানে আবার খেয়াল করে দেখতে পারো, 20 ডিগ্রি প্লাস 100 ডিগ্রি বাই 2, অর্থাৎ তাদের গড় যেটা সেটাই হচ্ছে কত, মধ্যবর্তী কোণ, বা এদের পার্থক্য দেখো সবসময় কত আছে, 40 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি কি, এই কোণ তিনটা কীভাবে আছে, সমান্তর শ্রেণীভুক্ত আকারে আছে। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে বরিশাল বোর্ডে 2015তে আসছে, যশোর বোর্ডেও 15তে আসছে। একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং চাপটির উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল, মানে আমার এখানে দুইটা সমাধান বের করতে হবে। এই সমস্যাটার দুইটা উত্তর হবে, সেটা হচ্ছে একটা বের করব হচ্ছে বৃত্তচাপটির দৈর্ঘ্য, যাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এবং আরেকটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, যার সূত্রটা আমরা জানি, ½ r²θ। যখন ডিগ্রিতে থাকবে তখন আমরা সেটাকে কি করব, রেডিয়ানে প্রকাশ করে নেব। দেয়া আছে ব্যাসার্ধ r = 30 মিটার,
কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 60 ডিগ্রি। 60 ডিগ্রি হচ্ছে 60 ইন্টু π/180 রেডিয়ান। তখন কি হবে, 60 এবং 180 কাটাকাটি গেলে তখন কি হবে, π/3 রেডিয়ান। তার মানে বৃত্তচাপটির দৈর্ঘ্য আমরা জানি কি, একটু আগে তোমাদেরকে যখন ওই একটা সূত্র প্রমাণ করে দিয়েছিলাম সেখানে কেমন ছিল, এস ইকুয়াল আর থিটা। এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর ব্যাসার্ধ, এবং থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। এইখান থেকে আমরা সহজে কী পাবো, বৃত্তচাপটির দৈর্ঘ্য পাবো। আর এর মান হচ্ছে 30 ইন্টু π/3। পাইয়ের মান হচ্ছে আমাদের যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর যে পাইয়ের মানটা ওইটা বসালেই হবে। তার মানে কত, 3 দ্বারা 30কে কাটাকাটি করলে কত হয়, 10 পাই। পাইয়ের মান হচ্ছে 3.1416, এটা জানো তোমরা। এই মানটা এখানে বসানো হয়েছে। এবং বৃত্তকলার ক্ষেত্রফল আমরা যেটা বলছিলাম, হাফ আর স্কোয়ার থিটা ইকুয়াল হাফ ইন্টু আর এর পরিবর্তে এখানে 30, এর উপরে স্কোয়ার আছে এজন্য স্কোয়ার, ইন্টু থিটার মান আমরা ওইখানে পেয়েছি কত, π/3। এখানে ক্যালকুলেশন করলে যেহেতু ক্ষেত্রফল অবশ্যই একক হবে কি, বর্গ। যেহেতু এখানে একক হিসেবে মিটার আছে এই জন্য মিটার ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রায় কথাটা আসার কারণ হচ্ছে যেহেতু দশমিকের পরে আরও অনেকগুলো অঙ্ক থেকে যায়, সেই অঙ্কগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদের প্রায় কথাটা ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ একে আমরা আর দ্বারা প্রকাশ করব। আর ইকুয়াল 6440 কিলোমিটার হলে পৃথিবীর উপরের যে দুটি স্থান কেন্দ্রে 1 মিনিট কোণ উৎপন্ন করে, এই 1 মিনিটকে আমরা প্রথমে ডিগ্রিতে কনভার্ট করব এবং ডিগ্রি পেয়ে যাওয়ার পরে তাকে রেডিয়ানে প্রকাশ করব, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এখানে দূরত্ব হচ্ছে এস দ্বারা প্রকাশ করব। ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল 6440 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা ইকুয়াল 1 মিনিট 1/60। 1/60 হওয়ার কারণ হচ্ছে প্রথমে একে ডিগ্রিতে কনভার্ট করা হয়েছে এবং পরবর্তীতে ডিগ্রিকে আবার রেডিয়ানে কনভার্ট করা হয়েছে। স্থানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এস হলে এস ইকুয়াল আর থিটা, তারপরে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে এর মধ্যবর্তী দূরত্ব। এরপরে দেখো একটা চিত্র দিয়ে দেওয়া আছে। আমরা জানি যে একই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যেহেতু এ ও সি কোণ এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং এ বি সি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, কাজেই এ ও সি কোণ হবে এ বি সি কোণের দ্বিগুণ। এখানে এ ও সি কোণ একটা সরল কোণ বা দুই সমকোণ, কাজেই এ বি সি কোণ হবে 90 ডিগ্রি বা সমকোণ, কাজেই এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ তাই এসি হচ্ছে এখানে অতিভুজ। চিত্রে ব্যাসার্ধ ওসি হচ্ছে 6.5 সেন্টিমিটার। যেহেতু ওসি সমান 6.5 সেন্টিমিটার, আমরা এখান থেকে সহজেই এসিটা বের করে নিতে পারবো, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। সেটা কেমন হবে, তার মানে এসি হবে 2 ইন্টু ওসি ইকুয়াল 6.5 ইন্টু 2 সেন্টিমিটার ইকুয়াল 13 সেন্টিমিটার। এবং বিসি চাপের দৈর্ঘ্য, এখানে বিসি আছে কত, 5 সেন্টিমিটার হলে ছায়া ঘেরা অংশ, অর্থাৎ ছায়া ঘেরা ওই যে তোমার যে গাঢ় চিহ্নিত যে অংশ দেওয়া আছে এই অংশটার ক্ষেত্রফলটা বের করব। এখানে এ বি সি আমরা যদি পুরোটুকের ক্ষেত্রফল বের করি তবে সেটা হচ্ছে কি, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। পুরো বৃত্তটার যে অর্ধেক তার ক্ষেত্রফল হচ্ছে কত, এ বি সি এর ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², কাজেই অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে πr²/2। আবার এখানে যেহেতু এটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে এরও কী করতে পারবো, সহজেই আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল 6.5 সেন্টিমিটার, এস ইকুয়াল 2 ইন্টু এসি, আমি যেটা বলছিলাম সেটা। এবং এ বি এর মানটা সেটা কি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য এক বাহু যদি দেয়া থাকে অপর বাহু বের করার জন্য সেটা কি করব, √ওভার দিয়ে অতিভুজ থেকে বাকি বাহুর বর্গকে বিয়োগ করে দিলেই হবে। তার মানে এখানে ক্যালকুলেশন করলে কত আসে, এসি হচ্ছে 13
এর উপরে স্কোয়ার দিলে 169, বিসি হচ্ছে এখানে 5 দিয়ে দেওয়া আছে, তার মানে এর স্কোয়ার করলে আছে 25, 169 মাইনাস 25 হচ্ছে 144, এর রুট করলে হয় কত 12, তার মানে এ বি হচ্ছে কত 12 সেন্টিমিটার। তার মানে আমরা এখানে তিনটি অংশেরই বা তিনটি বাহুরই দৈর্ঘ্য এখানে পেয়েছি। সেটা হচ্ছে এসি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 5 সেন্টিমিটার এবং এবি এইমাত্র পেলাম যেটা সেটা হচ্ছে কত 12 সেন্টিমিটার। এখানে যে সেই বৃত্তের ক্ষেত্রফলটা ওরা আবার বলছি, পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দাও তবে কি গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বা ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল তুমি বের করতে পারবে। তাহলে প্রথম পদক্ষেপটা হচ্ছে কি আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব, তারপরে সেখান থেকে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা পাবো এ বি সি ত্রিভুজের যে ক্ষেত্রফল পাবো সেই ক্ষেত্রফলটাকে বাদ দিলে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল পাবো। অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল যা হবে তাকে 2 দ্বারা ভাগ, কত হয় 169 পাই বাই 8, কারণ পাই হচ্ছে এখানে রেখে দেওয়া আছে আর আর এর মান 13, এই জন্য 13 স্কোয়ার হচ্ছে 69 বাই 2। এখানে আর এর মান হচ্ছে 6.5, তার মানে হচ্ছে 6.5কে যখন তুমি এর দশমিক মুক্ত করবা তখন সেটাকে কি করতে পারবো আমরা, যেহেতু দশমিকের আগে পরে একটা সংখ্যা আছে এখানে 10 দ্বারা ভাগ করে, তার মানে এটা কেমন আসবে 169/8 বর্গ একক। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু বিসি, অর্থাৎ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি হচ্ছে কত এবি এবং উচ্চতা হচ্ছে কত বিসি, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 5 হচ্ছে কত 30। তার মানে আমরা ছায়া ঘেরা অংশের যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল সেটা পেয়েছিলাম হচ্ছে 169 পাই/8, এই থেকে বিয়োগ করে দিব 30, তাহলে আমরা কি পাবো আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাবো। এই যে সেই অংশ ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল হচ্ছে 169 পাই/8 মাইনাস 30, এখানে ক্যালকুলেশন করলে কত আসে 36.3661 বর্গ একক। প্রায় কথার মানে হচ্ছে দশমিকের পরে আরও কিছু অংশ থেকে যায়, সেই অংশকে অ্যাভয়েড করার জন্য আমরা প্রায় কথাটা ব্যবহার করি। চিত্রে এ ও সি কোণ অর্থাৎ ও এর উপর ও সি হচ্ছে লম্ব, তাই এ ও সি কোণ হচ্ছে কত 90 ডিগ্রি বা সমকোণ। ও এর সমান অর্থাৎ ব্যাসার্ধ আছে 2 একক হলে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল একইভাবে। তার মানে আমরা এর আগে হচ্ছে অর্ধবৃত্তের করছিলাম ক্ষেত্রফল বের করছিলাম, আর এখানে হচ্ছে কি 4/1 ক্ষেত্রফলটা বের করব, তাহলেই হবে। তাই থেকে আমরা কি করতে পারবো ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল পাবো। চিত্রে বৃত্তটির ব্যাসার্ধ ও এ ইকুয়াল ও বি ইকুয়াল ও সি সমান 2 একক, আর ইকুয়াল 2 একক এবং থিটা বি ও সি কোণ ইকুয়াল এ ও সি কোণ ছিল কত ডিগ্রি 90 ডিগ্রি এবং এ ও বি কোণ এখানে নির্দেশ করে দেওয়া আছে 30 ডিগ্রি, তার মানে বি ও সি কোণ হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল কত 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে আমরা আবার রেডিয়ানে প্রকাশ করব। ত্রিভুজ এ বি ও বি সি এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ও বি ইন্টু ও সি সাইন বিওসি। এইটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথে যে পরিমিতি অংশ ছিল সেখানে আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি দুইটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তবে তার সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সাইন ইন্টু সেই কোণটা। তাহলে কী হবে হাফ ইন্টু ও বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে 2, ও সি এর দৈর্ঘ্য 2 এবং সাইন 60 ডিগ্রি সাইন এবং থিটা এখানে বি ও সি কোণ হচ্ছে থিটা, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, এখানে 2 কাটা যায়, নিচের হাফের সাথে 2 কাটা যায়, 260 সাইন 60 ডিগ্রি 2 ইন্টু √3/2 অর্থাৎ √3 একক।
বর্গ একক। আবার এই থিটাকে এইখানে আবার কনভার্ট করা হয়েছে রেডিয়ানে। ওবিসি বৃত্তকলার ক্ষেত্রফল, ওবিসি বৃত্তকলার ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার থিটা। এখানে আর এর মান এবং থিটার মান বসাই দেওয়া হয়েছে, কত আসছে 2π/3 বর্গ একক। এবং ছায়া ঘেরা অংশের তাহলে ক্ষেত্রফল হবে কি, আমরা পূর্বে পেয়েছি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়েছি হচ্ছে 2π/3 এবং এখানে ওবিসি বৃত্তকলার ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে 2π/3 এবং যে ত্রিভুজ ছিল তার ক্ষেত্রফল পেয়েছি √3। এখানে ক্যালকুলেশন করলে কত হয় 0.3623 বর্গ একক প্রায়। যাই হোক, এই হচ্ছে তোমাদের প্রথম ক্লাস ত্রিকোণমিতিক অনুপাতের উপর। এই প্রথম ক্লাসে যা যা পড়ানো হয়েছে তার উপর বেস করে এখানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে। অনুশীলনী 6.1-এর তোমরা করবে হচ্ছে 4-এর 1, 2, 8-এর 1 থেকে 5 পর্যন্ত সবগুলো। আশা করি সবাই খুব ভালো সময় কাটছে, সবাই সুস্থ আছো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর যে কোনো প্রয়োজনে আমাকে কন্ট্যাক্ট করতে পারবা। যদি কারো কখনো কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কন্ট্যাক্ট করবা। আমার ফোন নম্বর নিশ্চয়ই জানো, যদি নাও জানো তো একবার মনে রাখতে পারো 01731943332। আবার বলছি 01731943332। এই নম্বরে ফোন করলেও আমাকে পাবে। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্য এবং সুখ জীবন কামনা করে শেষ করছি। সবাই থেকে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।